কিন্তু সেখানে ওরা অনেকজন থাকতে পারে, আমাদের 3 জন যাওয়া ঠিক হবে না। আমি কিছু পোলাপান খবর দিই। কাউকে খবর দিতে হবে না, তোরা শুধু 2 জন আমার সাথে চল। সজীব বন্ধুদেরকে সেই পুরনো বাংলোটায় নিয়ে যায়। বাংলোটার ভিতরে ঢুকতেই 5-6 জন ছেলেকে দেখতে পায়। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলে, রাগী গলায় ইমন বলে, প্রতিশোধ আমিও চাইলে নিতে পারতাম, কিন্তু তোদের সেদিন মাফ করে দিয়েছিলাম, আর এটাই আমার ভুল ছিল। তোরা আসলে খবরও অযোগ্য, তোদের মতো ছেলেদের ধোলাই ছাড়া শিক্ষা হবে না। কথাটা বলতেই ছেলেগুলো এগিয়ে আসতে থাকে তাদের দিকে। হাতের স্টিকটা বের করে সজীব আর ইমরান একে একে সবাইকে মারতে আরম্ভ করে। একটা ছেলে লাঠি নিয়ে ইমনের দিকে এগিয়ে আসতেই এক হাতে তার গলা ধরে আরেক হাতে লাঠিটা কেড়ে নেয়। ধাক্কা দিয়ে ফেলে লাঠিটা দিয়ে আঘাত করে। সবাইকে ধোলাই দিয়ে একসময় বাংলো থেকে বেরিয়ে আসে 3 জন। বাইক স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসে ইমন। ফোনটা হাতে নিয়ে দেখে 22টা মিসড কল উঠে আছে। সবগুলোই নিরুর কল। কয়েকটা মেসেজও করেছে। কল লিস্টে গিয়ে ডায়াল করতেই ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। ফোন চার্জে লাগিয়ে ফ্রেশ হয়ে নেয়। বই হাতে পড়তে বসে বর্ষা ইমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তুই বইটা বের কর। ঘণ্টাখানিক বর্ষাকে পড়িয়ে ক্লান্ত হয়ে যায় ইমন। সারাদিন নিরুর সাথে কোনো যোগাযোগ হয়নি তার। ফোনটা হাতে নিয়ে বর্ষার দিকে তাকিয়ে বলে, আজ এখানেই থাক, তুই একটু রুমে গিয়ে পড়, কিছু ভালো লাগছে না আমার। খানিকটা অবাক হয়ে বর্ষা বলে, নীরু আপুর সাথে কিছু হয়েছে? বইগুলো উঠিয়ে নিজের রুমে চলে যায় বর্ষা। ইমন ফোনটা হাতে নিয়ে কল করতে থাকে নিরুর নাম্বারে, বাট ফোনটা বন্ধ আসছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও ফোনটা বন্ধ থাকে তার। বিষণ্ণতা ভর করে বসে মনে। দুশ্চিন্তা এসে জমা হতে থাকে। রাতে কিছু না খেয়েই শুয়ে পড়ে। পরদিন সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে ইমনের। আবছাভাবে স্ক্রিনে নিরু নামটা দেখে থর ফরিয়ে উঠে বিছানা থেকে। ফোনটা রিসিভ করতেই নিরু বলে, আই এম সো সরি, গতকাল তোমার ফোন রিসিভ করতে পারিনি। আসলে ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, আর ব্যস্ততার কারণে ফোনটা চার্জে লাগানোর কথা মনে ছিল না। এত ব্যস্ততা কিসের? সেটা ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কলেজে আসো, সেখানেই কথা হবে। বাই, এখন রাখছি। ফোনটা রেখে উঠে ফ্রেশ হয়ে নেয় ইমন। কোনো মতে নাস্তাটা করেই রওনা হয় কলেজে। ক্যাম্পাসে আসতেই এগিয়ে আসে নিরু। হাত ধরে একটা শান বাঁধানো একটা গাছের নিচে গিয়ে বলে, গতকাল তোমাকে কতবার ফোন করলাম, ধরলে না কেন? আসলে একটা জরুরি কাজে আটকে পড়ে গিয়েছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি, কিন্তু তুমি কিছু একটা বলবে বলেছিলে। আমি আমাদের সম্পর্কের কথা বাবাকে বলে দিয়েছি। আব্বু তোমার সাথে দেখা করবে বলেছে। এটা তো খুবই ভালো কথা। কবে দেখা করতে হবে তোমার আব্বুর সাথে? আজকেই দেখা করতো, কিন্তু গতকাল হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিছুটা অবাক হয়ে ইমন বলে, কি দুর্ঘটনা ঘটেছে? সাজুকে গতকাল কয়েকটা ছেলে মিলে অনেক মেরেছে। এখন সে হসপিটালে ভর্তি আছে। তোমার ছোট ভাইকে মেরেছে? কারা মেরেছে তাকে? সেটা তো জানি না, তবে তারা 3 জন ছিল, আর 1.5 বছর আগে ওরা সাজুকে অনেক মেরেছিল। নিরুর কথাটায় চমকে ওঠে ইমন। মুহূর্তের জন্য মনে হয় তার হাতে মার খাওয়া ছেলেটাকেই সাজু। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নিরুর চোখে তাকিয়ে বলে, কোন হসপিটালে ভর্তি আছে তোমার ভাই? রাইফ সিটি হসপিটাল। এখন না, বিকেলের দিকে একবার যাব। কাঁধের ব্যাগটা নামিয়ে গাছের নিচে বসে পড়ে 2 জন। ইমনের বুকে মাথাটা এলিয়ে নিরু বলে, বিয়ের পর আমাকে সবসময় ভালোবাসবে তো? নিরুর মাথাটা কোলের উপর নিয়ে চোখে চোখ রেখে ইমন বলে, ভালোবাসতে বাসতে তোমাকে পাগল করে দেব, তখন তুমিই বলবে এত ভালোবাসা আমার চাই না। মোটেও না, আমি সারা জীবন তোমার ভালোবাসা পেতে চাই। এভাবেই তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। তাহলে আমারও তো কিছু চাওয়ার আছে। কথাটা বলেই দুষ্টু হাসি দিয়ে মুখটা এগিয়ে নিয়ে যায় ইমন। নিরু ধাক্কা দিয়ে বলে ওঠে, এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি মিস্টার, এসব কিছু বিয়ের পর হবে। কিছুটা অভিমান নিয়ে ইমন বলে, ওকে। নিরু মুচকি হেসে ইমনের ঠোঁটে একটা চুমু দিয়ে দৌড়ে ক্লাসের দিকে চলে যায়। পেছন পেছন ইমনও চলে আসে ক্লাসে। রেডি হয়ে নিরুকে ফোন করে বাসার নিচে অপেক্ষা করছে ইমন। মিনিট 10 পর রিক্সা নিয়ে হাজির হয় নিরু। রিক্সায় উঠে ইমন বলে, তোমার আব্বু কি জানে তুমি আমার সাথে হসপিটালে যাচ্ছ? না, আব্বুকে বলেছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। সত্যিটা বললেই পারতে, তিনি কি কিছু মনে করতেন? মনে করতেন না, কিন্তু আমাদের দেখা করার বিষয়ে আমি এখন তাকে কিছু বলতে চাই না। তুমি আগে আব্বুর সাথে কথা বলো, তারপর 2 পরিবার মেনে নিলেই তাদের কথা মতো আমরা দেখা করব। ওকে। হসপিটালে পৌঁছে ইমনকে নিয়ে 104 নম্বর কেবিনে চলে যায় নিরু। সেখানেই সাজুকে রাখা হয়েছে।
রুমের দরজার সামনে গিয়ে কিছু সময় থমকে দাঁড়ায় ইমন। নীরু আস্তে করে বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে আসো। বেডে ঘুমন্ত অবস্থায় সাজুকে দেখে চমকে ওঠে ইমন। সরু চোখে নীরুর দিকে তাকিয়ে বলে, এটা তোমার ভাই? হসপিটালে মন টিকছে না ইমনের। নীরুর ছোট ভাই যে সেই ইফটিজার ছেলেটা। নীরুর দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে ইমন বলে, নীরু, আমাকে যেতে হবে। সে কি, তুমি তো এইমাত্র আসলে, আর কিছুক্ষণ থাকো। সাজুর ঘুম ভাঙলে ওর সাথে কথা বলে যেও। আসলে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। তুমি কি এখন বাসায় যাবে? বাসায় যাব না, তোমার সাথে ঘুরতে চেয়েছিলাম, কিন্তু তোমার তো জরুরি কাজ আছে। ঠিক আছে, চলো, তোমাকে নিয়ে ঘুরবো। হাত ধরে প্রায় টানতে টানতে নীরুকে হসপিটাল থেকে বাইরে নিয়ে আসে ইমন। হঠাৎ তার এমন আচরণ নীরুর কাছে কেমন যেন লাগছে। চিন্তিত ভঙ্গিতে নীরু বলে, তোমার কিছু হয়েছে? সাজুকে দেখার পর থেকে মনে হচ্ছে তোমার ভিতর অস্থিরতা ভর করেছে। কি যে বলো না তুমি, আমি অস্থির হব কেন? আই এম অলরাইট। বিস্ময় কাটে না নীরুর। অবাক হয়ে রিকশায় চেপে বসে। নীরুর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ইমন বলে, তুমি কি রাগ করেছো আমার উপরে? রাগ করবো কেন? এই যে তোমার ভাইয়ের সাথে কথা না বলে চলে আসলাম। এজন্য আমি রাগ করিনি, অন্য কোনো একদিনও তো কথা বলতে পারবে। হাত দুটো শক্ত করে ধরে নীরুর চোখের দিকে তাকিয়ে ইমন বলে, যদি কখনো এমন হয় যে তোমার আব্বু অথবা তোমার ভাই আমাদের সম্পর্কটা মেনে নিল না, তখন কি আমাকে ভুলে যাবে? এমন কোনো দিনও হবে না। আব্বু তো অলরেডি মেনে নিয়েছে, বাকি থেকে সাজু। ওর কথা তোমাকে ভাবতে হবে না। সাজু আমাদের সম্পর্কের কথা প্রথম থেকেই জানে। কিন্তু আমাকে দেখলে সাজু আমাদের সম্পর্কটা মানবে না, আর তোমার আব্বু হয়তো সাজুর পক্ষেই কথা বলবে। সাজু কেন এমন করবে? কারণ সাজুর এই অবস্থার জন্য আমি দায়ী। মানে হলো, নীরুকে প্রথম থেকে সবকিছু পরিষ্কার করে বলে ইমন। ইমনের মুখ থেকে সবকিছু শুনে হতবাক হয়ে যায় নীরু। তার ভাই যে এ ধরনের কোনো কাজ করতে পারে সে কল্পনাও করতে পারেনি। ইমনের দিকে তাকিয়ে নীরু বলে, সাজু যদিও আমার ছোট ভাই, কিন্তু সে যে কাজটা করেছে তার জন্য সে উচিত শিক্ষা পেয়েছে। কিন্তু এখন তোমার আব্বুর সামনে আমি কিভাবে দাঁড়াবো? উনি যদি একবার জানতে পারে তাহলে কিছুতেই আমাদের সম্পর্কটা মেনে নেবেন না। হয়তো তিনি রাগ করবে, কিন্তু পুরো বিষয়টা জানার পর আব্বু তোমাকে কিছু বলবে না। আমি শিওর আব্বু আমাদের ভালোবাসাটা মেনে নেবে। ঠিক আছে, তাহলে আগামীকালই তোমার আব্বুর সাথে দেখা করব। ওকে। কলেজ থেকে বাসায় চলে আসে ইমন। মনে মনে ভাবতে থাকে আগামীকাল নীরুর আব্বুর সামনে গিয়ে কি বলবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নেয়। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসে সন্ধ্যায়। যথারীতি পরদিন নীরুর আব্বুর সাথে দেখা করার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। মিস্টার রাহাত ইমনকে সোফায় বসতে দিয়ে নাস্তা দিতে বলে নীরুকে। রাহাতের সাথে কথা বলার এক পর্যায়ে হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে, কার সাথে কথা বলছো আব্বু? হাসি মুখে রাহাত ছেলেটির দিকে তাকিয়ে বলে, এটা হলো আমার ছোট ছেলে সাজু, আর সাজু ও হলো ইমন। নীরু আর ইমন দুজনকে ভালোবাসে। রাহাতের কথা শুনে ইমনের দিকে তাকিয়ে চমকে উঠে সাজু। চোখে চোখ রেখে রাগী স্বরে বলে, তুই? রাহাত অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে বলে, তুই কি ইমনকে চিনিস নাকি? খুব ভালো করে চিনি। আমাকে 2 বার মেরে হসপিটাল পাঠিয়ে দেওয়া ছেলেটাই হলো এই ইমন। এইসব তুই কি বলছিস সাজু? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা পুরোপুরি ঠিক আছে আব্বু। এই ইমনকে আমি কিছুতেই নিজের বোনের হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। তুমি এক্ষুনি একে বাসা থেকে বের করে দাও। রাহাত ইমনের দিকে তাকিয়ে বলে, আমার ছেলে যেটা বললো সেটা কি সত্যি? তুমি কি সেই ছেলে যে সাজুকে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, আমি সাজুকে মেরেছি, কিন্তু কি জন্য মেরেছি সেটাও আপনি সাজুকে জিজ্ঞেস করুন। আমার কাউকে কিছু জিজ্ঞেস করার নেই। তুমি আমার বাসার মেহমান, তাই ভদ্র ভাষায় বলছি, বেরিয়ে যাও। আর কোনো দিনও এই বাসার ত্রিসীমানায় আসবে না। নীরুকেও তোমার জীবন থেকে চিরতরে ভুলে যাবে। দেখুন আঙ্কেল, আপনি বিষয়টা না জেনেই জাস্ট শাট আপ, গেট লস্ট। মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে যায় ইমন। কিছুক্ষণ পর নীরু এসে ইমনকে না দেখতে পেয়ে রাহাতের দিকে তাকিয়ে বলে, ইমন কোথায় গেল আব্বু? ইমন চলে গেছে। কেন? কারণ আমি চলে যেতে বলেছি। যে তোমার ভাইকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল তাকে আমি কোনো দিনও আমার জামাই হিসেবে মানতে পারবো না। আর আমি চাও তুমিও ওকে ভুলে যাও। আব্বু, তুমি কি জানো ইমন কেন সাজুকে মেরেছে? সাজু একটা মেয়েকে উত্ত্যক্ত করেছে, তাকে তুলে নেয়ার হুমকি দিয়েছে।
সাজু যেটাই করুক, সে আমার ছেলে। আমার ছেলের বিরুদ্ধে আমি কোনো দিনও কোনো সিদ্ধান্ত নেব না। রিহানের সাথে তোমার খুব শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা করছি। নীরুকে কিছু বলার সুযোগ না দিয়েই তার মতের বিরুদ্ধে রাহাত চৌধুরী রিহানের সাথে তার বিয়ে ঠিক করে। এক পর্যায়ে নীরুকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে ইমনের সাথে নীরুর যোগাযোগও বন্ধ হয়ে যায়। নীরুর কোনো খবর না পেয়ে তার বাসায় ছুটে যায় ইমন, কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাসা থেকে বের করে দেয় সাজু। নীরুর সাথে কথা বলতে না পেরে প্রায় পাগলের মতো হয়ে যায় ইমন। তার পরিবারের সবাই ব্যাপারটা বুঝতে পারে। রকিবউদ্দিন নীরুর আব্বুর সাথে কথা বলতে চাইলে নিষেধ করে ইমন। তার জন্য তার পরিবারকে কখনোই ছোট হতে দেবে না সে। দরকার হলে নীরুকে নিয়ে পালিয়ে যাবে। নীরুর এক বান্ধবী প্রিয়ার মাধ্যমে নীরুর সাথে কথা বলে ইমন। সিদ্ধান্ত নেয় পালিয়ে যাওয়ার। রিহানের সাথে বিয়ের একদিন আগে হঠাৎ পালিয়ে যায় দুজন। পরিচিত শহর ছেড়ে চলে আসে নতুন একটা শহরে। এদিকে চৌধুরী পরিবারের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার খবরটা ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায়। ইমনের পরিবারকে নানাভাবে ছোট করতে থাকে নীরুর পরিবার। এলাকার সবাই তাদের উপর দোষ দিতে থাকে। সবাই মনে করে তারাই ইমন আর নীরুকে পালাতে সাহায্য করেছে। নতুন শহরে নীরুকে নিয়ে ইমনের শুরু হয় আরেকটা নতুন অধ্যায়ের। দুজনের ভালোবাসা পূর্ণতা পায়। ভালোবেসে বিয়ে করে নেয় দুজন। পড়াশোনাটা আর শেষ করা হয় না ইমনের। একটা ছোটোখাটো চাকরি জোগাড় করে ফেলে। নীরু খুব সহজেই নিজেকে তার সাথে মানিয়ে নেয়। দুজনের ভালোবাসার সংসারের অভাবটাকে বুঝতে দেয় না। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায় সম্পর্কের। তাদের অবস্থা আগের চেয়ে একটু ভালো হয়, কিন্তু ইমন নীরুকে এখন বেশি সময় দিতে পারে না। অফিসের কাজের ব্যস্ততায় তাদের মধ্যে খুব বেশি কথাও হয় না। বাসায় আসলেই এই বিষয়টা নিয়ে ঝগড়া হয় দুজনের মধ্যে। ধীরে ধীরে নীরুর এসব কথা আর সব বিষয়ে কৈফিয়ত চাওয়াটা ইমনের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। সে কিছুতেই নীরুকে বোঝাতে পারে না তার সব কষ্ট তাদেরই ভবিষ্যতের জন্য করছে, নিজেদের ভবিষ্যৎ সন্তানের জন্য করছে। নীরুর উগ্র মেজাজ আর ইমনের ব্যস্ততায় ফাটল সৃষ্টি করে দুজনের ভালোবাসার মাঝে। যতই দিন করায় ভালোবাসাটা যেন ততই দূরে সেরে যেতে থাকে। ইমনের ব্যবহারে অতিষ্ঠ হয়ে যায় নীরু। বিয়ের আগের লাইফের কথা ভেবে তার কান্না চলে আসে। বিষয়টা নিয়ে খোঁটা দিতে থাকে ইমনকে, কিন্তু ইমন নীরুকে বোঝাতে ব্যর্থ হয়। একসময় নীরুর কাছে ভালোবাসার চেয়ে টাকার সুখকেই বড় মনে হয়। ক্রমেই অপমান করতে থাকে ইমনকে। কিছু বলতে পারে না ইমন। শুধুমাত্র নীরুর জন্য তার সব কিছু ছেড়ে নতুন একটা শহরে চলে এসেছে। নিজের পড়াশোনা বাদ দিয়ে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে যাচ্ছে, অথচ নীরু সেটা বুঝতে পারে না। ভালোবাসাটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। ইমনকে 2 চোখে সহ্য হয় না নীরুর। সম্পর্কে 6 মাস গড়িয়ে যেতেই নীরু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এইভাবে সে তার জীবনটা নষ্ট করতে পারবে না। উকিলের সাথে কথা বলে ডিভোর্স পেপার রেডি করে ফেলে। কাপড় চোপড় সব গুছিয়ে লাগেজ হাতে চলে যায় তার নিজের বাসায়, নিজের পরিবারের কাছে। নীরুর অনুপস্থিতিতে পুরোপুরিভাবে ভেঙে পড়ে ইমন। রাত জেগে কাঁদতে থাকে একা একা। থাকতে না পেরে ছুটে চলে যায় নীরুর বাসায়, কিন্তু নীরু তার সাথে কোনো কথা বলে না। নীরুর ভাই ছেলে ফেলে দিয়ে ইমনকে মেরে আধমরা করে হসপিটালে পাঠিয়ে দেয়। ইমনের বন্ধু বান্ধব আর পরিবারের সবাই ছুটে যায় হসপিটালে। ধীরে ধীরে একসময় সুস্থ হয়ে ওঠে ইমন। প্রায় 7 মাস পর পা রাখে নিজের বাসায়। তার কিছুদিন পরই ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় নীরু। ছিন্ন হয়ে যায় দুজনের সম্পর্কের বন্ধনটা। বাস্তবতা মেনে নিয়ে বাঁচতে হয় ইমনকে, কিন্তু ভেতর ভেতর শেষ হয়ে যায় তার জীবনটা। গলা টিপে মেরে ফেলে ভালোবাসা নামক বস্তুটাকে। পড়াশোনাটা আবার শুরু করলেও আগের মতো করতে পারে না। মাস্টার্স অনেক খারাপ রেজাল্ট করে বসে। বাবার ব্যবসায় যোগ না দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু সব জায়গা থেকে একে একে ব্যর্থ হয়ে ফিরে আসতে থাকে। জীবনটা আবারও বেইমানি করতে থাকে তার সাথে। অবশেষে একটা চাকরি হলেও সেটা যে নীরুর অফিস হবে ইমন তা ভাবতেও পারেনি। বাইরে থেকে রাবেয়া বেগম অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাতে থাকে। ধরফরিয়ে বিছানা থেকে উঠে পড়ে ইমন। বুঝতে পারে সে এতক্ষণ অতীতে বিচরণ করছিল। বর্তমানে বিছানার কোনায় রাখা ফোনটা হাতে নিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। তার মানে সে সারা রাত জেগে নীরুর কথা ভেবেছে। দরজাটা খুলে দিতে রাবেয়া বেগম এগিয়ে এসে বলে, কি হয়েছে তোর বল তো? দরজা খুলতে এত সময় লাগে কেন? আসলে বাথরুমে ছিলাম, তাই বুঝতে পারিনি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়।
একটা জরুরি কাজে একটা জায়গায় যেতে হবে আমাদের। আমাকে 5টা মিনিট সময় দাও, ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। রাবেয়া চলে যেতেই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় ইমন, সাথে গোসলটাও সেরে নেয়। চোখের উপর জমা হওয়া স্ট্রেস কিছুটা হলেও কম লাগে। নিজে এসে টেবিলে বসে নাস্তা করে নেয়। রকিবউদ্দিন ইমনের দিকে তাকিয়ে বলে, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, তুই বরং বর্ষাকে নিয়ে তোর মায়ের সাথে গিয়ে কথা বলে আয়। ইমন অবাক ভঙ্গিমায় তার মায়ের দিকে তাকায়। রাবেয়া তার পাশে বসতে বসতে বলে, তোকে গতকাল রাতে বললাম না পরীর কথা? আমার এক বান্ধবীর মেয়ে, সেখানে যাব আমরা। বর্ষা তো যাওয়ার জন্য 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে আছে। তুই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়। 10 মিনিটের মাথায় রেডি হয়ে নিচে আসে ইমন। বর্ষা আর তার মাকে নিয়ে গাড়িতে করে রওনা হয় পাত্রী দেখতে। একটা বিশাল আকার বাড়ির সামনে এসে থামতে হয় গাড়িটা। এটাই মনে হয় তার আম্মুর বান্ধবীর বাসা। ভিতরে যেতে এক মাঝ বয়সী মহিলা এসে জড়িয়ে ধরে তার আম্মুকে। রাবেয়া ইমনের দিকে তাকিয়ে বলে, এটা তো রাফি আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, তোর ছেলে তো দেখছি খুবই হ্যান্ডসাম, একদম রাজপুত্রের মতো। তোর মেয়ে কি কম সুন্দরী? সে তো একটা পরীর মতো। নামের সাথে চেহারা একদম মিলে গেছে। যা বলেছিস। তাহলে তোরা বস এখানে, আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি। কিন্তু পরী কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আছে নিজের রুমে, ডাকবো আমি? না থাক, ডাকতে হবে না। ইমনের দিকে চোখ ইশারা করে তাকে উপরে যেতে বলে রাবেয়া। ইমন মাথা নেড়ে না করলে ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে দেয়। আস্তে আস্তে উপরে যাওয়ার জন্য পা বাড়ায় ইমন। একটা রুমের সামনে আসতেই কাচের দেয়ালের আড়ালে সামনে চোখ আটকে যায় তার। থমকে দাঁড়িয়ে অবাক হয়ে তাকায় তার সামনে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। গলাটা ঝেড়ে হালকা কেশে ওঠে ইমন। চমকে উঠে পেছন ফিরে পড়ি, কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু আপনাকে দেখার পর মন ভালো হয়ে গেছে। মুখটা বাঁকা করে পরি বলে, আপনাকে অত বুঝতে হবে না। সরু চোখে তাকিয়ে ইমন জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চেনেন? মুখে হাত দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে পরি। ভ্রু যুগল কুঁচকে ফেলে ইমন। পরির হাসি দেখে খানিক বিচলিত হয়ে জিজ্ঞেস করে, হাসার মতো কি বলেছি আমি? হাসি থামিয়ে পরি বলে ওঠে, আসলে আপনাকে দেখে একটা মজার কথা মনে পড়ে গেল, তাই হাসি চলে এসেছে। সরি। ঠিক আছে। আপনি কি যেন জিজ্ঞেস করছিলেন? ও হ্যাঁ, আমি আপনাকে চিনি কিনা? সত্যি বলতে হ্যাঁ চিনি। আপনার নাম ইমন, বাবা মায়ের একমাত্র ছেলে। মাস্টার্স কমপ্লিট করে এখন বড় একটা কোম্পানিতে চাকরি করছেন, আর আপনার সাথে আমার বিয়ের কথা চলছে। ও, আপনি কি রাজি এই বিয়েতে? রাজি না হওয়ার কি আছে? আপনি দেখতে শুনতে ভদ্র, স্মার্ট, হ্যান্ডসাম, গুড লুকিং আর এস্টাবলিশ একটা ছেলে। এরকম ছেলেকে বিয়ে না করাটা বোকামি হবে। শুধুমাত্র এটুকু জেনেই আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন? একটা মানুষকে এত সহজে চিনে ফেললেন? মানুষ চিনে বিয়ে করতে হবে, সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে, তার জন্য তো সারা জীবন পড়ে আছে। কিন্তু তাতে করে তো 2 দিন পরে সিদ্ধান্তটা পাল্টেও যেতে পারে। সিদ্ধান্ত মুখের হলে পাল্টাবে, কিন্তু মন যেটা একবার ঠিক করে সেটা কখনো পাল্টায় না। কিন্তু আমাদের মনটাই তো পরিবর্তনশীল। আমাদের মন পরিবর্তনশীল নয়, বরং আমাদের চিন্তা ভাবনাগুলো পরিবর্তনশীল। মন পরিবর্তন হলে কারোর সাথে সারা জীবন থাকাটা সম্ভব হতো না। সত্যি কি কেউ কাউকে সারা জীবন ভালোবাসতে পারে? ভালোবাসাটা মনের হলে অবশ্যই পারে। পরির কথায় খানিক উদাস হয়ে যায় ইমন। উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকে, আর নীরুর ভালোবাসাটা কি মনের ছিল নাকি শুধুই মুখে বলা ভালোবাসা? পরি চোখের সামনে হাত নাড়িয়ে বলে, কি ভাবছেন এভাবে? ভালো থাকবেন, আসি। নির্লিপ্ত গলায় জবাব দেয় ইমন। লম্বা পা ফেলে চলে আসে সেখান থেকে। রাবেয়া টেনে পাশে বসিয়ে ফিসফিসিয়ে বলে, কেমন দেখলি পরীকে? আমাকে বাসায় যেতে হবে। বাসায় তো যাবই, তার আগে লাঞ্চটা করে তোর আন্টির সাথে কথা বলতে হবে। তোমরা লাঞ্চ করো, কথা বলো, আমি গেলাম। হাত ধরে টেনে আবার বসিয়ে দেয় রাবেয়া। একই সুরে বলে ওঠে, চুপচাপ বসে থাকে এখানে। মায়ের জোড়াজুড়িতে বসে থাকে ইমন। লাঞ্চটা পরিদের ওখানে করে গাড়ি নিয়ে চলে আসে নিজেদের বাসায়। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোনটা হাতে নেয়। রাতে না ঘুমানোর কারণে চোখ দুটো বারবার লেগে আসতে থাকে ইমনের। নিজের অজান্তেই একসময় ঘুমিয়ে পড়ে। ফোনের শব্দে ঘুমটা ভেঙে যায় ইমনের।
হাতে নিয়ে দেখে ইমরানের কল। ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বলে। ওপাশ থেকে ইমরান বলে ওঠে, দোস্ত এই অসময়ে যে ঘুমাচ্ছিস, শরীর খারাপ হয়েছে নাকি? তেমন কিছু না, এমনি শুয়ে আছে। তাহলে আড্ডায় চলে আয়। আজকে পারবো না, এখন টিউশনিতে যেতে হবে।